নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত, সুপ্রভাত। বিশেষত আপনাদের থেকেও বেশি গুরুত্বপূর্ণ এই অনুষ্ঠান তাদের জন্য যারা বাড়িতে বসে রয়েছে এবং রেগুলারলি স্কুলে আসতে পারছে না ডিউ টু লকডাউন। এবং এই সময়কার যে পরিস্থিতি, সেই পরিস্থিতির দিকে গুরুত্ব দিয়েই সিটিভিএন এই অনলাইন এডুকেশন প্রোগ্রাম তোমাদের জন্য নিয়ে এসছে। তো কাজে আমি তুমি বলে তোমাদেরকে সম্বোধন করি। তোমরা আমার থেকে অনেক ছোট, নবম এবং দশম ক্লাস। বিশেষত আজকে আমি দেখতে পাচ্ছি আমার ল্যাপটপ স্ক্রিনে দশম শ্রেণীর ভৌত বিজ্ঞান নিয়ে আলোচনার কথা রয়েছে। তবে একটা কথা আমি ছাত্রছাত্রীদেরকে বলি যে কোনো পরিস্থিতি আসুক না কেন, এই বয়সটা এমন একটা বয়স যে সময় মানুষ মাথা তুলতে শেখে, যে সময় মানুষ প্রতিবাদ করতে শেখে, যে সময় মানুষ নতুন কিছু করতে তার ভেতরে একটা অদ্ভুত রকমের উদ্দীপনা দেখতে পাওয়া যায় এবং যেখানে সব কিছুকে জয় করার একটা মানসিকতা থাকে। তবে আমি একটা তোমাদের থেকে বড় হিসাবে এবং ওই সময়টা পেরিয়ে এসেছি, এই সুবাদে আমি তোমাদেরকে বলতে চাই যে যাই করো না কেন, আবেগের থেকে মস্তিষ্ককে গুরুত্ব দাও। আবেগের থেকে মস্তিষ্ককে, আবেগ অবশ্যই থাকে, কারণ ইমোশন, দ্যাট মিনস দেয়ার মাস্ট বি আ মোশন। ইমোশন মানেই সেখানে একটা মোশন থাকবে, একটা গতি থাকবে, ইমোশন ছাড়া কিছু হয় না। কিন্তু আমি এটাও বিশ্বাস করি যে আবেগের পাশাপাশি মস্তিষ্ককে গুরুত্ব দিয়ে বুঝে কাজ করো, তাহলে দেখবে তোমাদের জীবনে সাফল্য আসবে। এবং মাথায় রেখো যে মেমোরাইজ করার চাইতে বুঝে পড়া অনেক বেশি গুরুত্বপূর্ণ, এটা আমার মনে হয়। হয়তো শিক্ষক মহাশয় আমাদের সঙ্গে বরুণ কুমার বিশ্বাস রয়েছেন, আমি বহুবার তার অনুষ্ঠান টিভিতে দেখেছি, এডুকেশন অনলাইনে ফ্রম দ্য বিগিনিং ডে স্যারের সঙ্গে আমাদের পরিচয় রয়েছে এবং তোমাদেরও পরিচয় রয়েছে। তো কাজে আজকে ভৌতবিজ্ঞানের বাইরে বেরোবো না, তবে একটা কথা বলি, যেহেতু সামনেই ওয়ার্ল্ড মিউজিক ডে, আমি এই কথাটা এই জন্য উল্লেখ করলাম কারণ মিউজিকে যেরকম সারে গামা পাধা নিসা সানি ধাপা মাগা রেসা, ইট নিডস আ রিদম। I believe I believe personally that education must be needed, must be required a rhythm. একটা রিদম অনুযায়ী এডুকেশন চলে। তো যেহেতু সবাই ঘরে বসে, আমার সামহাউ কখনো কখনো মনে হচ্ছে যে ফিলিং সাম ফ্রাস্ট্রেশন ইন ইউর হোম। আমি একটু স্যারকে স্বাগত জানিয়ে জিজ্ঞেস করি যে স্যার, এই সময় আমাদের মেন্টাল এডুকেশনটা কী হবে? মানে পাঠ্য বইয়ের তো এডুকেশন আপনারা পড়াবেন, কিন্তু মেন্টাল এডুকেশন কী করে, হাউ দে এম্পাওয়ার দেমসেলফ? দীর্ঘদিন লকডাউনে ছাত্রছাত্রীরা বাড়িতে রয়েছেন, আমি বলবো যে মানে একটা রুটিন তৈরি করে নাও তোমরা, যে আমি এই সময় এই সময় এই কাজটা করব। তাহলে দেখবে তোমাদের মেন্টাল স্যাটিসফ্যাকশনও আসবে এবং যে আমাদের সাথে তোমাদের যে ডাইরেক্ট ইন্টারাকশান যেটা হচ্ছে, কেমন হচ্ছে না, হ্যাঁ, সেইটা অনেকটা মেকআপ হয়ে যাবে। কারণ আমরা অনলাইন এডুকেশানে এখানে তোমাদের সাহায্য করতে এসেছি ঠিকই, কিন্তু একটা ডাইরেক্ট ইন্টারাকশানের একটা গুরুত্ব থাকে ছাত্রছাত্রীদের সাথে টিচারে। আমরা চেষ্টা করব যতটা সম্ভব তোমাদের সেই ঘাটতিটা মেটাতে। যাই হোক, বাড়িতে থাকো, সুস্থ থাকো এবং কিছু ডিসিপ্লিন অনুযায়ী বা রুটিন তৈরি করে নাও, করে পড়াশোনাটাকে চালিয়ে যাও। আর আমরা আছি তোমাদের জন্য সব সময়। ঠিক, তাহলে স্যার আমরা কোশ্চেনে আসি। দশম শ্রেণী আজকে সাবজেক্ট, একটু টিভি স্ক্রিনে আমি দেখে নিই। দশম শ্রেণী ভৌতবিজ্ঞান, রাসায়নিক বন্ধন, আয়নীয় ও সমযোজী বন্ধন আজকের আলোচনা বিষয়। প্রথম প্রশ্ন স্যারকে, আয়নীয় বা তড়িৎযোজী বন্ধন কাকে বলে এবং তার উদাহরণ দাও। দেখো, আজকে যে চ্যাপ্টারটা আমি সিলেক্ট করেছি তোমাদের জন্য, এর আগেও আমি সিরিয়ালি তোমাদের পড়িয়ে আসছি। যেমন রাসায়নিক বন্ধন খুবই গুরুত্বপূর্ণ একটা অধ্যায়। এখানে তোমাদের ক্লাস 10-এর যে ফাইনাল এক্সাম হবে, সেখানে তোমাদের 6 মার্কসের কোশ্চেন আসবে। তার মধ্যে একটা 1 মার্কসের এমসিকিউ, একটা ভেরি শর্ট কোশ্চেন একটা 1 মার্কসের 1 মার্কসের, আর দুটো 2 করে থাকবে 2 মার্কসের, টোটাল 6 মার্কস। যাই হোক, রাসায়নিক বন্ধন যখন পড়াচ্ছি, আগে জানতে হবে রাসায়নিক বন্ধন কাকে বলে, কত রকমের রাসায়নিক বন্ধন আছে। তোমাদের সিলেবাসে আছে শুধুমাত্র 2টো রাসায়নিক বন্ধন, একটা হচ্ছে আয়নীয় বন্ধন আর একটা হচ্ছে সমযোজী বন্ধন, এটা সিলেবাসে আছে। বাট সিলেবাস বহির্ভূত মানে টোটাল যে রাসায়নিক বন্ধন, সেই সম্পর্কেও আমি তোমাদের বলবো। সবার প্রথমে আসি, রাসায়নিক বন্ধন যখন পড়াচ্ছি আমাকে জানতে হবে রাসায়নিক বন্ধন কাকে বলে। দেখো, তোমরা সম্ভ্রান্ত মৌল সম্পর্কে জেনেছো, বা নোবেল গ্যাস বা নিষ্ক্রিয় মৌল। দেখবে এই নোবেল গ্যাস বা নিষ্ক্রিয় মৌল, এদের প্রত্যেকের একদম সর্ববহিস্থ কক্ষে 8টা করে ইলেকট্রন থাকে, কেমন, এক্সেপ্ট হিলিয়াম। হিলিয়ামের থাকে 2টো, বাকি হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন, এদের দেখবে
হিলিয়াম বাদ দিয়ে বাকি সবারই 8টা করে মৌল থাকে, এরা নিষ্ক্রিয়। এই যে রাসায়নিক বন্ধন পড়াচ্ছি, দেখো অন্যান্য মৌলগুলো সবসময় তারা ওই নিষ্ক্রিয় মৌলের ইলেকট্রনিক কনফিগারেশন পেতে চায় 8টা, মানে সর্ববহিস্থ কক্ষে 8টা করে ইলেকট্রন তারাও পেতে চায়, পেয়ে তারা নিষ্ক্রিয় বা সুস্থিত হবে। কেমন? দেখো তাহলে কি সংজ্ঞাটা এসে দাঁড়াচ্ছে? সংজ্ঞাটা হচ্ছে, দেখো ক্যাটায়ন বা অ্যানায়ন যাই হোক না কেন, বা সম ইলেকট্রন বণ্টনের মাধ্যমে যে সুস্থিত বন্ধন আমরা পাই বা নতুন মলিকুল বা নতুন অণু তৈরি হয়, তাকে রাসায়নিক বন্ধন বলা হয়। কেমন? এই রাসায়নিক বন্ধন কয় প্রকার? রাসায়নিক বন্ধন বেসিক্যালি তোমাদের সিলেবাসে যেটা আছে, দুটো বন্ধন আছে, আয়নীয় বন্ধন, সমযোজী বন্ধন 2 নম্বর, 3 নম্বরে আমি বলি অসমযোজী বন্ধন। আর কি আছে? হাইড্রোজেন বন্ধন, আর আছে মেটালিক বন্ধন বা ধাতব বন্ধন। এই সমস্ত বন্ধনগুলোও আছে, কিন্তু তোমাদের সিলেবাসে যেটা আছে আয়নীয় বা সমযোজী, আয়নীয় এবং সমযোজী বন্ধন। আমি প্রথম প্রশ্নটা রেখেছি আয়নীয় বন্ধন কাকে বলে, আয়নীয় বা তড়িৎযোজী বন্ধন কাকে বলে, উদাহরণ দাও। দেখো আয়নীয় বা তড়িৎযোজী বন্ধন, আমি তোমরা একটু বোর্ডটাকে ফলো করো। দেখো আয়নীয় বা তড়িৎযোজী বন্ধন যদি বলি, দেখো আমি এখানে একটা সোডিয়াম লিখছি Na, আর এখানে একটা মৌল লিখছি ক্লোরিন। কেমন? সোডিয়াম আর ক্লোরিন তৈরি হচ্ছে কি, আমি আর কি চার্জ আছে না আছে আমি এখানে দেখাচ্ছি না, আমি অ্যারো দিলাম, অ্যারো দিয়ে তৈরি করছি NaCl, যেটা সোডিয়াম ক্লোরাইড বা খাদ্য লবণ। কেমন? তোমরা যে নুন খাও বাড়িতে, তার গঠন হচ্ছে NaCl। আচ্ছা, NaCl এখানে দেখো এইভাবে যে আমি দেখাচ্ছি NaCl তৈরি হচ্ছে, আদৌ কিন্তু তা নয়। দেখো সোডিয়ামের বাইরের কক্ষে ইলেকট্রন কটা আছে? সোডিয়ামের টোটাল মোট ইলেকট্রন হচ্ছে 11টা। আমি যদি তার কনফিগারেশান দেখি 2, 8 আর 1, দেখো 8 আর 2 10 আর 1 11। কেমন? ক্লোরিনের আছে কত? 17, তাই না? 2, 8, 7। কেমন? 2, 8 আর 7। দেখো এ কি করছে? বাইরের কক্ষে আছে কটা? 7টা। কেমন? এর বাইরের কক্ষে আছে 1টা। তাহলে এ কি করবে? একটা ইলেকট্রনে ছেড়ে দেবে। কেমন? ছেড়ে দিয়ে তৈরি করছে পজিটিভ চার্জ। আর এ কি করছে? একটা ইলেকট্রন নেবে বাইরে থেকে, নিচে নিয়ে 8 গঠন করছে, করে তৈরি করছে একটা নেগেটিভ চার্জ। তাহলে Na+Cl- থেকে NaCl তৈরি হচ্ছে, এবং দেখো এদের যোজ্যতা কক্ষের ইলেকট্রনগুলো 8টা করে হয়ে গেছে, তার মানে নিষ্ক্রিয় মৌলের কনফিগারেশন সে পেয়ে গেছে। তাহলে সংজ্ঞাটা কি এসে দাঁড়ায়? সংজ্ঞাটা হচ্ছে যে ইলেকট্রোস্ট্যাটিক বা কুলম্বীয় আকর্ষণ বলের মাধ্যমে কোনো ক্যাটায়ন এবং অ্যানায়ন সংযুক্ত হয়ে যে নতুন যৌগ তৈরি করছে, তাকে বলা হচ্ছে তড়িৎযোজী বন্ধন। যে বন্ধনের মাধ্যমে তৈরি করছে তাকে বলা হচ্ছে তড়িৎযোজী বন্ধন বা আয়নীয় বন্ধন। উদাহরণ কি? প্রচুর উদাহরণ আছে। NaCl আছে তোমার, আর ক্যালসিয়াম ক্লোরাইড আছে। মেনলি ধাতু অধাতু সাথে যে বন্ধন তৈরি হচ্ছে তাদেরকে বলা হচ্ছে তড়িৎযোজী বন্ধন। উদাহরণ প্রচুর আছে। আমি স্যার একটা ফোন নিয়ে নেব? হ্যাঁ, একটা ফোন রয়েছে। কে রয়েছে ফোনে? হ্যালো। হ্যালো স্যার। হ্যাঁ বলো, কে বলছো, কোথা থেকে বলছো, একটু তোমার নামটা বলো প্লিজ। সুচেতা মাইতি, পূর্ব মেদিনীপুর থেকে বলছি। সুচেতা মাইতি, পূর্ব মেদিনীপুর থেকে বলছো? আমি ঠিক বললাম তো তোমার নামটা? হ্যাঁ। বেশ, বলো কি প্রশ্ন আছে, স্যারকে জিজ্ঞেস করো। স্যার আপনাদের আগে নমস্কার জানাই। হ্যাঁ বলো। আপনাদের আগে নমস্কার জানাই বিউন স্যারকে। স্যার আমার প্রশ্নটা হলো তড়িৎযোজী বন্ধনকে তড়িৎযোজী বন্ধন, টিভির ভলিউমটাকে না সুচেতা, টিভির ভলিউমটাকে
একটু বন্ধ করে নাও, নিয়ে তোমার প্রশ্নটা আরেকবার একটু স্পষ্ট করে করো। আমরা এই স্টুডিওতে বসে না তোমার কথা পরিষ্কার শুনতে পাচ্ছি না। টিভির আওয়াজটাকে একদম মিউট করে নাও, বন্ধ করে দাও, যে টিভিতে তুমি শুনছো বন্ধ করে টেলিফোনে একটু পরিষ্কার করে স্যারকে আস্তে আস্তে বলো, তাহলে আমরা শুনতে পারলে স্যার উত্তরটা দিতে সুবিধা হবে। বলছি যে তড়িৎযোজী বন্ধনকে প্রকৃত বন্ধন বলা যায় না, উক্তিটি ব্যাখ্যা করো। আর একটা প্রশ্ন হলো তড়িৎযোজ্যতার পরিমাপ কিভাবে করা হয়, উদাহরণ সহযোগী বুঝিয়ে দাও। আচ্ছা, ঠিক আছে, বেশ, ঠিক আছে। দেখ, থ্যাংক ইউ। তুমি শোনো, তড়িৎযোজী বন্ধনকে প্রকৃত বন্ধন বলা হয় না। এখানে দেখো, প্রকৃত বন্ধন বোঝাতে গেলে দেখো NaClই হবে, কিন্তু অ্যাকচুয়াল যখন স্ট্রাকচারটা আমরা যদি ফলো করি, এই NaCl দেখতে মনে হচ্ছে খুব সোজা, NaCl একটা সোডিয়াম একটা ক্লোরিন, প্রকৃত অর্থে তা নয়। কীরকম এই স্ট্রাকচার দেখো, আমি যদি এই স্ট্রাকচার দেখাই তাহলে এই দেখো, এখানে এই যে কিউবিক ক্লোজ প্যাক ল্যাটিস, মানে এই ধরনের স্ট্রাকচারে দেখো সোডিয়াম আছে এবং সোডিয়ামকে কেন্দ্র করে 6টা ক্লোরিন আছে, আবার ক্লোরিনকে কেন্দ্র করে আবার 6টা সোডিয়াম আছে। কেমন? তার মানে আমি যদি প্রকৃত ফর্মুলা জানতে চাই তাহলে সেই ক্ষেত্রে আমি জানতে পারবো না কটা এখানে NaCl আছে, কটা সোডিয়াম আছে, কটা ক্লোরিন আছে, তা নয়। তাই আমরা এর ফর্মুলা যে আছে NaCl তার প্রকৃত ওজনটাই ধরে নিই, জাস্ট NaCl। অ্যাকচুয়াল দেখতে গেলে 6টা ক্লোরিন 6টা সোডিয়াম আছে। কেমন? দ্বিতীয় প্রশ্ন হচ্ছে কিভাবে আমরা তড়িৎযোজ্যতা মাপবো। দেখো, এই যে আমি দেখালাম তড়িৎযোজ্যতা মাপার জন্য 281, কেমন, একটা ইলেকট্রন সে ছাড়ছে, একটা ইলেকট্রন ছেড়ে পজিটিভ হচ্ছে, তার মানে এর তড়িৎযোজ্যতা কত? 1। কেমন? ঠিক তেমনি এখানে দেখো 287, সে একটা ইলেকট্রন নিয়ে ওই নিকটতম নিষ্ক্রিয় মৌল তৈরি করছে, তার মানে এর তড়িৎযোজ্যতা কত? 1। তাহলে NaCl। আবার দেখো, আমি এখানে ক্যালসিয়াম ক্লোরাইড লিখেছি, তাই না? ক্যালসিয়াম ক্লোরাইডে দেখো, ক্যালসিয়াম মানে 20 ইলেকট্রন 2882। কেমন? দেখো বাইরে আছে 2টো ইলেকট্রন, সে 2টো ইলেকট্রন যদি ছেড়ে দিয়ে আবার সে নিষ্ক্রিয় মৌল 8 পাচ্ছে, তার মানে এর তড়িৎযোজ্যতা কত? 2। আর ক্লোরিন তো তুমি দেখেছো একটা, তার মানে যখন 2, তাহলে ক্যালসিয়াম আর ক্লোরিন যদি দেখো, সেই যোজ্যতা তোমরা ক্লাস 8-এ শিখেছো, ক্যালসিয়ামের 2 এর 1, তাহলে এটা এখানে যায় আর এটা এখানে আসে, তাই আমরা লিখি কি? CaCl2। কেমন? এইভাবে আমরা তড়িৎযোজ্যতা দেখি, মানে আয়নিক যৌগগুলোতে তড়িৎযোজ্যতা আমরা এইভাবে দেখা হয়। আবার ক্যালসিয়াম ফসফেট, আমি আরেকটা দেখা এক্সাম্পল, ক্যালসিয়াম ফসফেটে দেখো Ca3PO4 এর হোল 2। কেমন? এখানে দেখো Ca3PO4 এর হোল 2। বুঝতে পেরেছো? ক্যালসিয়াম ফসফেট এটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ যৌগ, যেটা আমাদের হাড়ের সংকেত বলা যায়। কেমন? ক্যালসিয়াম ফসফেট। যাই হোক, দেখো ক্যালসিয়ামের এখানে ক্যালসিয়াম দেখেছো এখান থেকে 2, তাহলে ক্যালসিয়াম 2, ফসফেট PO4 3-, মানে এখানে 3 বেসিক্যালি, তাহলে এটা এখানে আসে, এটা এখানে যাচ্ছে, ক্যালসিয়াম ফসফেট। ওকে, আচ্ছা, পরের কোয়েশ্চেনে যাব। বেশ, আমরা পরের প্রশ্নে চলে যাই, দেখি পরের প্রশ্ন কি রয়েছে। বেশ, আমরা চলে এসেছি। পরের প্রশ্ন রয়েছে, আয়নীয় যৌগের বৈশিষ্ট্যগুলো কি কি? আয়নীয় যৌগের বৈশিষ্ট্যগুলো কি কি? দেখো, আয়নীয় যৌগের বৈশিষ্ট্য বলতে প্রথমেই আমি এই যে স্ট্রাকচারটা যেটা এঁকেছি, দেখো আয়নীয় যৌগগুলো সবসময় কঠিন হবে, কঠিন এবং ক্লাস আকার মানে নির্দিষ্ট আকার আছে তার, বা নিয়তকার, কঠিন, ক্লাস আকার বা নিয়তকার। কেমন? কারণ এই যে NaCl এর এরকম, আবার জিঙ্ক সালফাইড যদি নিস তার টেট্রাহেড্রাল স্ট্রাকচার এরকম প্রচুর আছে। তাই প্রথমেই যেটা বলতে হবে যে বৈশিষ্ট্যগুলোর মধ্যে প্রথম বৈশিষ্ট্য হচ্ছে এটা কঠিন ও কেলাসাকার যৌগ। দ্বিতীয়ত হচ্ছে NaCl কি আছে? Na+Cl-। কেমন?
Na+Cl- তার মানে একটা আয়নীয় ব্যাপার রয়েছে, Na+Cl- মানে পোলার আছে যেহেতু, তাহলে এরা সব সময় কোনো পোলার দ্রবণে দ্রবীভূত হবে। পোলার দ্রবণ কি কি? এখানে ওয়াটার আছে, জলীয় দ্রবণে এরা সব সময় দ্রবীভূত হয়ে যাবে, মানে NaCl, ক্যালসিয়াম ক্লোরাইড, এই সমস্ত যৌগগুলো সবসময় পোলার দ্রবণে দ্রবীভূত হয়। এক্সেপশনাল আছে, যেমন ক্যালসিয়াম ফ্লোরাইড জলে দ্রবীভূত হয় না। তার কারণটাও আছে, তোমাদের সিলেবাসে নেই যেহেতু, তাও আমি একটু বলে দিই। দেখো, এখানে দুটো শক্তি কাজ করছে, দুটো শক্তি কি কি? এই যে NaCl তৈরি করছে, Na+Cl- থেকে NaCl, যে শক্তির মাধ্যমে এটা তৈরি হচ্ছে তাকে বলা হচ্ছে জালক শক্তি বা ল্যাটিস এনার্জি। কেমন? জালক শক্তি বা ল্যাটিস এনার্জি। আর যখন এই NaCl দ্রবীভূত হচ্ছে কোনো ওয়াটারে হোক বা কোনো লিকুইডে হোক, হ্যাঁ, তরলে হোক, তখন তার মধ্যে আর একটা শক্তি আছে, সেটা হচ্ছে যদি আমি জলে দ্রবীভূত করি, সেটা হচ্ছে হাইড্রেশন এনার্জি বা হাইড্রেশন শক্তি। কেমন? তাহলে হাইড্রেশন শক্তি আর এখানে জালক শক্তি, দুটোর মধ্যে একটা কম্পিটিশান হয়। কীরকম কম্পিটিশান? জালক শক্তি বলছে আমি তোকে ছাড়বো না, মানে NaCl, ধরো NaCl, হ্যাঁ, এ তো কুলম্বীয় আকর্ষণ বলের মাধ্যমে আকর্ষিত হয়ে আছে, Na+Cl- একে অপরকে আকর্ষণ করছে। আবার ওয়াটার চাইছে কি, জল চাইছে আমি ক্লোরিনকে এবং সোডিয়ামকে আলাদা করে দেবো। ক্লোরিনকে আমি জলের তার ক্যাভিটির মধ্যে নিয়ে আসবো এবং সোডিয়ামকেও তার ক্যাভিটির মধ্যে নিয়ে এসে দুজনকে পৃথক করে দেবো। তাহলে দুটো শক্তির মধ্যে ক্রমাগত একটা কম্পিটিশান চলছে, Na+Cl-। কেমন? তাহলে যেখানে হাইড্রেশন শক্তি ওই জালক শক্তিটাকে ওভারকাম করে যাচ্ছে, তখনই সে জলে দ্রবীভূত হচ্ছে। ক্যালসিয়াম ফ্লোরাইডের ক্ষেত্রে সেটা হচ্ছে না, কারণ ক্যালসিয়াম ফ্লোরাইডের জালক শক্তি বা ল্যাটিস শক্তি অনেক বেশি। বোঝা গেছে? একটুখানি আপাতভাবে থামি, আর একটা কোশ্চেন। হ্যাঁ, একদম। কে রয়েছেন ফোনে? কে রয়েছো? হ্যালো। হ্যালো, হ্যাঁ, বলো, কে বলছো? আমি দেবাশিস পাল বলছি বীরভূম থেকে। দেবাশিস পাল, কোথা থেকে বলছো তুমি? আমি দেবাশিস পাল বলছি কোথা থেকে বলছো? বীরভূম থেকে। বীরভূম থেকে বলছো, বলো তোমার কি প্রশ্ন, বলো স্যারকে। বীরভূম থেকে। হ্যাঁ, শুনতে পেয়েছি দেবাশিস, বলো। বীরভূম। হ্যাঁ হ্যাঁ, বল। বুঝতে পেরেছি, তোমার প্রশ্নটা বলো স্যারকে। আমার প্রশ্ন হচ্ছে আয়নীয় যৌগগুলি গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক বেশি হয় কেন? আরেকবার বলো। আয়নীয় যৌগগুলি হ্যাঁ, ঠিক আছে, গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক বেশি হয় কেন? আয়নীয় যৌগের গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক বেশি হয় কেন? দেখো, এখানে আমি পরের বৈশিষ্ট্যই আমি বলতাম, আয়নীয় যৌগের গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক বেশি হয় কেন। আচ্ছা, এই জলে দ্রবীভূত হওয়ার ব্যাপারটা বললাম, ঠিক আছে? স্যার আপনি বলুন। তাহলে আয়নীয় যৌগের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক বেশি হওয়ার কারণ হচ্ছে এই যে NaCl, হ্যাঁ, কুলম্বীয় আকর্ষণ বলের মাধ্যমে যখন আকর্ষণ করছে একে অপরকে, তাহলে এরকম প্রত্যেকটা এই যে Na+Cl-, আবার এই যে আমি এই যে স্ট্রাকচারটা দিয়েছি, এরা একদম ক্লোজ প্যাকড হয়ে আছে। ক্লোজ প্যাকড মানে অনেকগুলো এরকম NaCl একসাথে হয়ে রয়েছে, মানে এর মলিকুলার ওয়েটটাও বেশি হচ্ছে। কেমন? মানে মলিকুলার ওয়েট মানে আণবিক ভরটাও বেশি হয়ে যাচ্ছে, ফলে এর গলনাঙ্ক স্ফুটনাঙ্ক সব সময়ের জন্যই বেশি কোনো সমযোজী বন্ধনের থেকে বা সমযোজী যৌগের থেকে। ওকে, আচ্ছা, চতুর্থত হচ্ছে এই যে আয়নীয় যৌগগুলোর কোনো তোমার ওই অ্যালোট্রোপ মানে অন্য কোনো আইসোমার এদের থাকে না, যেমন সমযোজী বন্ধনে বিভিন্ন আইসোমার থেকে থাকে, এদের সেরকম কিছু থাকে না। কেমন? আর হচ্ছে লাস্ট হচ্ছে এই NaCl সাধারণ অর্থে কোনো তড়িৎ পরিবহন করে না, বা ধরো NaCl না নিচ্ছ, ক্যালসিয়াম ক্লোরাইড নিচ্ছ, এরা তো এখন সম্পূর্ণরূপে ডিসচার্জ হয়ে গেছে, মানে Na+Cl- একে অপরকে প্রশমিত করে দিয়েছে। এরা কঠিন অবস্থায় কোনো তড়িৎ পরিবহন করে না, কিন্তু যদি এটাকে জলে দ্রবীভূত করা হয় তখনই এরা গলিত বা জলে দ্রবীভূত অবস্থায় এরা তড়িৎ পরিবহন করবে। তখন কেন করবে? কারণ এই একটু আগে বললাম যে Na+Cl- পৃথক হয়ে যাচ্ছে, ফলে কি হচ্ছে, একটা চার্জ ফরমেশন হচ্ছে সিস্টেমের মধ্যে, তখনই এরা তড়িৎ পরিবহন করছে। ওকে, বেশ, আমি কি পরের প্রশ্ন আসবো? একদম। ওকে, বেশ, আমি চলে যাই পরের প্রশ্নে কি আছে তোমাদের জন্য একটু দেখে নেওয়ার চেষ্টা করি। দেখো পরের প্রশ্ন কি রয়েছে।
পরের প্রশ্ন হচ্ছে আয়নীয় যৌগগুলির গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক বিষয়ে কেন জাস্ট একটু আগে দেবাশিস প্রশ্ন করেছিল বীরভূম থেকে, আমার মনে এটা নিয়ে আর ব্যাখ্যা করার জায়গা নেই। দেবাশিসের প্রশ্নের উত্তর এটাই রয়েছে, সেই প্রশ্নটাই ছিল আমাদের। আচ্ছা, পরের প্রশ্নে চলে আসি। পরের প্রশ্ন দেখো, সমযোজী বন্ধন এবং সমযোজী যৌগ কাকে বলে এবং তার উদাহরণ দাও। দেখো সমযোজী বন্ধন, কেমন সমযোজী, দেখো সমযোজী বন্ধন বোঝার সব থেকে ভালো উপায় হচ্ছে ধরো এ বি একটা যৌগ, এ বি একটা যৌগ, কেমন, আমি যদি বলি এর এখানে একটা ইলেকট্রন আছে, বি এরও এখানে একটা ইলেকট্রন আছে, বি এর মাথাও একটা ইলেকট্রন আছে, তাহলে কি হবে, এ বলছে আমিও একটা ইলেকট্রন দিই, বিও তুই একটা ইলেকট্রন দিয়ে একটা বন্ধন তৈরি কর, এ বি একটা যৌগ ফর্মেশন হলো, কেমন, সমযোজী মানে সমানভাবে তারা ইলেকট্রন দিচ্ছে, দিয়ে যে বন্ধন বা যে বন্ধনের মাধ্যমে যে যৌগ তৈরি হচ্ছে তাকে বলা হচ্ছে সমযোজী বন্ধন। আমি প্রথমেই তোমাদের বলেছিলাম যে এটা কেন হচ্ছে, তার কারণ ওই যে নিকটতম নিষ্ক্রিয় মৌলর কেমন কনফিগারেশন পেতে চাইছে, তাই নিকটতম নিষ্ক্রিয় মৌলের কনফিগারেশন পাওয়ার জন্য এরা নিজেদের মধ্যে ইলেকট্রন আদান প্রদান করে নিচ্ছে, কেমন সমানভাবে ইলেকট্রন আদান প্রদান করছে, করে সমযোজী যৌগ তৈরি করছে। উদাহরণ প্রচুর উদাহরণ আছে, প্রচুর উদাহরণ আছে। এই বন্ধনগুলো মেনলি দেখা যায় কোনো অধাতব মৌলগুলোর ক্ষেত্রে এবং নিকটতম যাদের তড়িৎ ঋণাত্মকতা আছে, যেমন প্রচুর অধাতব মৌল আছে, যেমন ধরো HCl, কেমন HF, ওকে, তারপরে হচ্ছে ফ্লোরিন, ক্লোরিন, কেমন, আচ্ছা আর কি আছে, আরও প্রচুর আছে, যেমন C2H4, C2H2 ইত্যাদি প্রচুর আছে এরকম অধাতব মৌল যাদের মধ্যে যে বন্ধন তৈরি হচ্ছে তারা হচ্ছে সমযোজী বন্ধন। আর যে বন্ধন সমযোজী বন্ধন তৈরি হচ্ছে এবং সমযোজী বন্ধনের মাধ্যমে যেটা পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে সমযোজী যৌগ। ওকে, নেক্সট কোশ্চেন। একদমই, নেক্সট কোয়েশ্চেন আমি আসছি। নেক্সট কোয়েশ্চেন রয়েছে, সমযোজী যৌগের বৈশিষ্ট্যগুলো কি কি? আমাদের টিভি স্ক্রিনে আমরা দেখতে পাচ্ছি সমযোজী যৌগের বৈশিষ্ট্যগুলো কি কি। দেখো সমযোজী যৌগের বৈশিষ্ট্য যদি বলতে হয়, আমি ওই আয়নীয় যৌগের যখন বৈশিষ্ট্য বলছিলাম তখন দেখো আয়নীয় যৌগ বলেছিলাম কি কঠিন এবং কেলাসাকার বা নিয়তকার। এরও ঠিক তেমনি এরা কঠিন হবে না সাধারণ অবস্থায়, এরা সাধারণ অবস্থায় তরল বা গ্যাসীয়। ওকে, সাধারণ অবস্থায় তরল বা গ্যাসীয়, কিছু ব্যতিক্রম আছে যেমন ন্যাপথলিন, কেমন সাধারণ অবস্থায় কঠিন, আর কি তরল গ্যাসীয় প্রচুর আছে, এরকম সাধারণ অবস্থায় তরল গ্যাসীয় প্রচুর আছে, যেমন ব্রোমিন, Br2, কেমন Br2 কি সাধারণ অবস্থায় তরল ব্রোমিনের মধ্যে। আচ্ছা, আর কি, আর হচ্ছে দ্বিতীয় নাম্বার হচ্ছে দেখো এই সমযোজী বন্ধনগুলো হচ্ছে কোনো পোল নেই, মানে ধরো এ বি, তো এ বি আমি একটা জেনারেল ফর্ম দেখাচ্ছি, এ বি একটা সমযোজী যৌগ, এদের মধ্যে কোনো মেরু বা কোনো পোল নেই, মানে দ্বিমেরু নেই। তাহলে কি হচ্ছে, এরা সব সময় নন পোলার দ্রবণে দ্রবীভূত হবে। নন পোলার দ্রবণ মানে যাদের মধ্যেও কোনো পোলারিটি নেই, সেরকম পোলারিটি নেই সেরকম দ্রবণ কি কি আছে, সমস্ত অর্গানিক মানে জৈব দ্রবণগুলো বেসিক্যালি পোলার দ্রবণ, যেমন বেনজিন আছে, কেমন এই সমস্ত যৌগগুলো সবসময় নন পোলার দ্রবণে দ্রবীভূত হয়, পোলার দ্রবণে নয়। পোলার দ্রবণে সবসময় আয়নীয় যৌগগুলো দ্রবীভূত হয়। সবথেকে ভালো বোঝার ব্যাপার হচ্ছে এখানে তোমরা জেনে রাখবে এই যে কে কোথায় দ্রবীভূত হবে, হ্যাঁ মেনলি তোমরা জানবে যে যাদের পোলারিটি আছে তারা পোলার দ্রবণে, যাদের পোলারিটি নেই তারা নন পোলার দ্রবণে, মানে নন পোলার যৌগ নন পোলার দ্রবণে আর পোলার যৌগ পোলার দ্রবণে দ্রবীভূত হবে। ওকে, আচ্ছা তৃতীয়ত হচ্ছে এই যে মানে সমযোজী বন্ধন তৈরি করেছি, সমযোজী বন্ধনগুলো সাধারণত কোনো গলিত অবস্থায় হোক বা সাধারণ অবস্থায় হোক কখনোই এরা তড়িৎ পরিবহন করে না। ব্যতিক্রম হচ্ছে HCl,
কেমন? HCl সাধারণ অবস্থা তো তড়িৎ পরিবহন করে না, কিন্তু জলে দ্রবীভূত অবস্থায় এরা কি করে? তড়িৎ পরিবহন করে। কিভাবে? আমি একটু দেখাই। HCl প্লাস জল, কেমন? H2O কি তৈরি করছে? এখানে তৈরি করছে H3O প্লাস প্লাস Cl মাইনাস। দেখো এখানেও একটা আয়ন ফর্মেশন হয়ে গেছে, H3O প্লাস প্লাস Cl মাইনাস। কেমন? যেহেতু এই আয়ন ফর্মেশন হয়ে গেছে সিস্টেমের মধ্যে, তাই এরা সেই সিস্টেমে তড়িৎ পরিবহন করবে। ওকে, আর কি? আর হচ্ছে এদের গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক খুবই কম, কারণ এরা ওই নির্দিষ্ট এদের আণবিক ভর পাওয়া যায়, যেমন আয়নিক যৌগগুলোর ক্ষেত্রে নির্দিষ্ট কোনো আয়নিক ভর পাওয়া যায় না। কেমন? তাই এদের নির্দিষ্ট আণবিক ভর আমরা পেয়ে থাকি। ওকে, তাই এদের গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক খুবই কম। আচ্ছা, পরের প্রশ্ন চলে আসি। বিভিন্ন প্রকার সমযোজী বন্ধন সম্পর্কে আলোচনা করো, এবারকার প্রশ্ন। আচ্ছা, বিভিন্ন প্রকার সমযোজী বন্ধন। দেখো আমি এখানে তোমাদের বোঝানোর জন্য জাস্ট একটা বন্ধন দিয়ে সমযোজী বন্ধনটা বুঝিয়েছি, কেমন? আবার কোনো কোনো বন্ধন দেখা যায় এরকম ডাবল বন্ধন আছে, আবার কোনো কোনো বন্ধনে দেখা যায় এরকম ট্রিপল বন্ধনও আছে। তাহলে আমি উদাহরণ দিয়ে তোমাদের বলবো। তাহলে এই যে এক বন্ধন, দ্বিবন্ধন, ত্রিবন্ধন, কেমন? এক বন্ধন, দ্বিবন্ধন, ত্রিবন্ধন। উদাহরণ কি? উদাহরণ হচ্ছে, এক বন্ধনের উদাহরণ হচ্ছে যেমন হাইড্রোজেন H, কেমন? হাইড্রোজেন নর্মালি কি H2 আমরা লিখি না? তাহলে H2 যদি লিখি তাহলে H একটা বন্ধন দিয়ে নিজেদের মধ্যে বন্ধন ফর্মেশন করে সমযোজী যৌগ তৈরি করেছে, সেটা হচ্ছে H2 অণু। কিভাবে হয় সেটাও আমি দেখাচ্ছি। দেখো হাইড্রোজেনের ইলেকট্রন কটা আছে? একটা ইলেকট্রন আছে, তাই না? তাহলে একটা ইলেকট্রন আমি এপাশে লিখছি, এইভাবে দিয়ে দেখালাম। আর একটা হাইড্রোজেনেরও এরকম একটা ইলেকট্রন আছে। তাহলে দুটো ইলেকট্রনে নিজেদের মধ্যে শেয়ার করে নিকটতম হিলিয়াম গ্যাসের কনফিগারেশন পেয়ে যাচ্ছে। কেমন? আমি যেহেতু নিষ্ক্রিয় মৌলের কনফিগারেশন পাওয়ার চেষ্টা করবে, তাহলে হিলিয়াম গ্যাসে যেহেতু কনফিগারেশন পাচ্ছে, হিলিয়ামের বাইরের কক্ষে কটা আছে? দুটো আছে। তাই এদের আবার দ্বৈত সূত্রও বলা হয়। ওকে, তাহলে H2 তৈরি করছে এক বন্ধনের মাধ্যমে, আবার Cl2F2 এগুলোও তোমরা দেখতে পাবে, Cl2F2 এগুলো সব এক বন্ধনের মাধ্যমে তৈরি হচ্ছে। এবার ফোন নেব। হ্যাঁ, কে রয়েছে ফোনে? হ্যালো। হ্যাঁ, কে বলছো? একটু জোরে বলবে প্লিজ, আর টিভির ভলিউমটাকে মিউট করে নিও, হ্যাঁ, কথা বলবার সময়। বলো। হ্যালো। কে বলছো? তোমার নামটা একটু বলো। আমার একটা কোশ্চেন ছিল। তার আগে একটু তোমার নামটা বলে নাও, নামটা বললে সুবিধা হবে। হ্যালো, তোমার নামটা একটু বলো আগে। আমি চন্দ্রা চক্রবর্তী বলছি রামপুর থেকে। বলো কি প্রশ্ন এবার? আমি চন্দ্রা চক্রবর্তী বলছি রামপুর থেকে। হ্যাঁ বলো, প্রশ্ন বলো। তড়িৎ বিভব ও বিভবের দুটি পার্থক্য আমাকে বলা যদি হয়, আমি শুনতে চাই। বোঝা গেছে স্যার, আরেকবার বলো, আরেকবার জিজ্ঞেস করো। তড়িৎ বিভব ও বিভব কি পার্থক্য যদি বলা হয় আমাকে। তড়িৎ শিখা, তোমার কোশ্চেনটা ঠিক আরেকবার বলো। বিভব বললে নাকি? তড়িৎ বিভব আর তড়িৎ বিভব আর কিসের? তড়িৎ বিভব। হ্যাঁ, আর তড়িৎ বিভব আর কিসের পার্থক্য চাইছো? আমাকে বলা হয়। তড়িৎ বিভব আর কিসের পার্থক্য চাইছো? ওই যে আধানের এককের পার্থক্য। আধানের একক? তড়িৎ বিভব আর আধানের একক, হ্যাঁ, পার্থক্য। আচ্ছা ঠিক আছে, শোনো, তুমি যেটা বলছো সেটা কোশ্চেনটা ওইভাবে হবে না। তড়িৎ বিভব আগে বলি, তড়িৎ বিভব কাকে বলে? কেমন? বিভব তৈরি হচ্ছে, বিভব। তোমরা বিভব যদি দেখো, তাহলে দেখো ধরো A প্লাস, কেমন? A প্লাস একটা কি ক্যাটায়ন ফর্মেশন হয়েছে। এ চাইছে কি
একটা ইলেকট্রন নিতে, কেমন, ইলেকট্রন আসছে এখানে, তাহলে ইলেকট্রন যে মুভ করছে করে একে নিউট্রাল করে দিচ্ছে এ, কেমন, তাহলে তাহলে কি হচ্ছে, তোমরা দেখেছো, তোমরা জেনে থাকবে যে ইলেকট্রন যেদিকে মুভ করে তার অপোজিট দিকে আমরা কি জানি যে তড়িৎ চলাচল করে, কেমন, ইলেকট্রন যেদিকে মুভ করে তার অপোজিট দিকে তড়িৎ চলাচল করে। তাহলে এই যে আয়নীয় বন্ধনগুলোর ক্ষেত্রে যদি আমরা ওই যে সেলগুলো, তোমরা ব্যাটারি সেলগুলো যেটা তোমরা দেখে থাকবে যে ওখানেও কিন্তু ওই বিভবের মাধ্যমেই ব্যাটারিগুলো তৈরি করা হয়, ঠিক আছে। সেখানে কি হচ্ছে, একটা সেল দুটো তার দিয়ে কানেক্ট করা হচ্ছে, একটা তোমার নির্দিষ্ট বিভব প্রভেদ যুক্ত একটা আমরা রড ব্যবহার করি, আর একটা আমরা সল্টের বা লবণের নিয়ে থাকি, কেমন। এর ফলে যে ইলেকট্রন আদান প্রদান হচ্ছে বা যে বিভব তৈরি হচ্ছে তাদেরকে বলা হচ্ছে বিভব প্রভেদ, মানে দুটো বিভবের মধ্যে একটা ডিফারেন্স তৈরি হয়ে যাচ্ছে, এই ডিফারেন্সটাকে বলা হচ্ছে বিভব প্রভেদ। আর একটা পার্ট তুমি যেটা বললে সেটা হচ্ছে কি যেন বললো ওটাকে, আধানের একক। দেখো আধানের এককে দেখো এখানে আধান, কেমন, আধানের এককে বিভব প্রভেদ আর আধানের একক, তোমরা বিভব প্রভেদের একক তোমরা কি জানো, ওহম, কেমন, বিভব ওই এতে পড়েছো না তোমরা ওহমস লতে, সেখানে ওহমস জানো। ঠিক তেমনি আধানের একক কুলম, কেমন, কুলম দিয়ে আমরা দেখাতে পারি, আধানের একক কুলম। যেমন ইলেকট্রন আসছে, এই ইলেকট্রনটা হচ্ছে আধানের একক, ওকে। আচ্ছা, এবার আসি, আমি আমার প্রশ্নে ফিরে যাচ্ছি, এ ডাবল বন্ড বি, কেমন, মানে দ্বিবন্ধন, আর এ ট্রিপল বন্ড বি ত্রিবন্ধন, আমি এক বন্ধন বলে দিয়েছি। এবার দ্বিবন্ধনে আসি, দ্বিবন্ধনযুক্ত মৌল প্রচুর আছে, যেমন সব থেকে ভালো বোঝার হচ্ছে অক্সিজেন ও, কেমন, আবার ইথিলিন CH2 ডাবল বন্ড CH2 ইথিলিন, এরা দেখো এই যে দুটো করে বন্ধন দিয়ে দুটো CH2 গ্রুপের সাথে জুড়ে আছে। আবার অক্সিজেনও তাই, দুটো বন্ধনের মাধ্যমে আর একটা অক্সিজেন পরমাণুর সাথে জুড়ে আছে, কেমন। ত্রিবন্ধনের উদাহরণ হচ্ছে অ্যাসিটিলিন CH ট্রিপল বন্ড CH অ্যাসিটিলিন। আবার কি নাইট্রোজেন N2 N ট্রিপল বন্ড N, দেখো নাইট্রোজেনের মধ্যেও তিনটে বন্ধন রয়েছে, N ট্রিপল বন্ড N। তাহলে সমযোজী বন্ধনগুলো তিন প্রকার, এক বন্ধন, দ্বিবন্ধন, ত্রিবন্ধন, ওকে। আমরা পরের প্রশ্নে চলে যাচ্ছি। পরের প্রশ্ন যেটা রয়েছে আজকের জন্য সেটা এই, বন্ধন ইলেকট্রন জোড় ও নিঃসঙ্গ ইলেকট্রন জোড় বলতে কি বোঝো? টিভি স্ক্রিন থেকে এই কোয়েশ্চেনগুলো তোমরা লিখে নাও এবং স্যার যেটা বলছেন সেটা যদি চট করে কিছুটা তোমাদের খাতায় লিখে নেওয়া সম্ভব হয় তো তাহলে আমার মনে হয় ভালো হবে। পুরো একটা চ্যাপ্টার সম্পর্কে ইলাবোরেটলি আলোচনা তোমরা বুঝতে পারবে। প্রশ্ন 7 নম্বর, বন্ধন ইলেকট্রন জোড় এবং নিঃসঙ্গ ইলেকট্রন জোড় বলতে কি বোঝো? বন্ধন ইলেকট্রন জোড় আর নিঃসঙ্গ ইলেকট্রন জোড় আমি একটা তোমাদের সমযোজী বন্ধন দিয়ে বোঝানোর চেষ্টা করি। দেখো আমি নাইট্রোজেন বা অক্সিজেন যে কোনো একটা নিই, আমি নাইট্রোজেনটাই নিচ্ছি যেখানে ত্রিবন্ধন আছে। নাইট্রোজেনের বাইরের কক্ষে ইলেকট্রন কটা? নাইট্রোজেনের বাইরের কক্ষে ইলেকট্রন, বাইরের কক্ষে না, টোটাল ইলেকট্রন হচ্ছে 5টা, কেমন, 2, এখানে হচ্ছে 1s2 2s2 2p3, কেমন, 5টা হচ্ছে বাইরের কক্ষে। তাহলে 1s2 2s2 2p3টা তোমাদের বোঝার দরকার নেই, এটা আমার বোঝার জন্য ব্যবহার করলাম। 5টা হচ্ছে বাইরের কক্ষে। তাহলে এই 5টা ইলেকট্রনকে আমি এখানটায় লিখব, এই নাইট্রোজেনের ওপরে লিখব কিভাবে? 2 4 5টা লিখলাম, কেমন, 2 4 5টা মানে 2 4 আর এখানে একটা মিলে 5টা হচ্ছে। ঠিক আমি আরেকটা নাইট্রোজেনকে আমি এইভাবে লিখছি 2 4 আর একটা 5টা, ঠিক আছে। আমি একটু আগে বললাম নাইট্রোজেন ত্রিবন্ধন ফর্মেশন করে, 3টে করে বন্ধন, আর এটা কি বন্ধন? সমযোজী বন্ধন, কেমন, সমযোজী বন্ধন এবং ত্রিবন্ধন। তাহলে ত্রিবন্ধন হতে গেলে সমযোজী বন্ধন একটা একটা করে ইলেকট্রন শেয়ার করছে দুজন মিলে, তাহলে আমি এটাকে এইভাবে লিখতে পারি n
এন তিনটে তিনটে করে ইলেকট্রন এখানে দিয়ে দিলাম, এর তিনটে, এখানে তিনটে, আর এখানে এটা এটা দুটো করে ইলেকট্রন আমি ওপরটায় লিখে দিলাম। কেমন? তাহলে এরা নিজেদের মধ্যে বন্ধন ফরমেশন হচ্ছে, শেয়ার করছে, করে তৈরি করছে এন ট্রিপল বন্ড এন, আর এখানে দুটো করে ইলেকট্রন রয়ে গেছে, তাই না? তাহলে এই যে দুটো করে ইলেকট্রন কোনো বন্ধনে অংশগ্রহণ করেনি, এদেরকে বলা হচ্ছে নিঃসঙ্গ জোড়। এদেরকে বলা হচ্ছে নিঃসঙ্গ জোড় বা নিঃসঙ্গ ইলেকট্রন পেয়ার বা লোন পেয়ার। কেমন? আচ্ছা, আর এই যে বন্ধন তৈরি করলো তিনটে তিনটে করে, এরা হচ্ছে বন্ধন জোড় ইলেকট্রন। এটা বন্ধন জোড়, এটা নিঃসঙ্গ ইলেকট্রন জোড়। কেমন? বোঝা গেল? ঠিক তেমনি অক্সিজেন দিয়েও আছে, অক্সিজেনে আমি আর করে দেখাচ্ছি না। অক্সিজেন এরকম ডবল বন্ড আছে, এরকম করে ইলেকট্রনগুলো থাকে। কেমন? দুটো চারটে, এখানে হচ্ছে 2 2 4 8টা, দেখো বাইরে অক্টেট ফরমেশন হয়ে রয়েছে। এখানেও তেমনি। কেমন? 6টা আর দুটো 8টা, এখানেও 6 আর 2 8, প্রত্যেকটাতে কিন্তু অক্টেট রুল ফলো করেই তৈরি করা হয়েছে। পরে চলে আসছি পরের প্রশ্ন। পরের প্রশ্ন রয়েছে তোমাদের জন্য, টিভি স্ক্রিনে দেখো। টিভি স্ক্রিনে একটু দেখো। সোডিয়াম ক্লোরাইড এবং জলীয় দ্রবণ তড়িৎ পরিবহন করলেও চিনি বা গ্লুকোজের জলীয় দ্রবণ তড়িৎ পরিবহন করে না কেন? প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ টিভি স্ক্রিনে। আচ্ছা, তড়িৎ পরিবহন করে। সোডিয়াম ক্লোরাইড ও জলীয় দ্রবণ তড়িৎ পরিবহন করলেও চিনি বা গ্লুকোজের জলীয় দ্রবণ তড়িৎ পরিবহন করে না কেন? দেখো, চিনি বা গ্লুকোজের জলীয় দ্রবণে না, একটু আগে আমি বলেছিলাম যে চিনি এবং গ্লুকোজের জলীয় দ্রবণ কি, মানে এরা হচ্ছে চিনি গ্লুকোজ হচ্ছে সমযোজী যৌগ। কেমন? আর NaCl হচ্ছে তড়িৎযোজী যৌগ। কেমন? NaCl এখানে কি তড়িৎযোজী, NaCl হচ্ছে তড়িৎযোজী যৌগ। আর গ্লুকোজ C6H12O6, C6H12O6, হ্যাঁ, এরা কি? এরা হচ্ছে সমযোজী যৌগ। কেমন? তড়িৎযোজী, সমযোজী। একটু আগে বলেছিলাম আমি যে NaCl সাধারণ অবস্থায় কোনো তড়িৎ পরিবহন করবে না, কিন্তু গলিত অবস্থায় বা জলে দ্রবীভূত অবস্থায় এরা তড়িৎ পরিবহন করবে। কেন কি? কারণ সেখানে Na+Cl- দুটো ডিফারেন্সিয়েট হয়ে যাচ্ছে, চার্জ, সেখানে চার্জ ডেভেলপ হচ্ছে সিস্টেমের মধ্যে, ফলে তারা তড়িৎ পরিবহন করবে। কিন্তু C6H12O6 এই সমস্ত সমযোজী যৌগগুলো কখনোই গলিত বা জলে দ্রবীভূত অবস্থায় তড়িৎ পরিবহন করে না। এক্সেপশনাল আমি বলেছিলাম সেই ক্ষেত্রে HCl, সেখানে কিন্তু ওই H3O+Cl- আয়ন যেহেতু তৈরি হচ্ছে, তাই তারা জলীয় দ্রবণে তড়িৎ পরিবহন করছে। এই ক্ষেত্রে সেরকম কোনো চার্জ কোনো ডেভেলপ হচ্ছে না বা তৈরি হচ্ছে না বলে তড়িৎ পরিবহন করতে পারছে না। ওকে, আমরা পরের প্রশ্নে চলে আসছি তোমাদের জন্য, টিভি স্ক্রিনে দেখে নেবে। পরের প্রশ্ন রয়েছে এটাই। লুইস ডট ডায়াগ্রামের সাহায্যে নিম্নলিখিত অণুগুলির গঠন দেখাতে বলেছেন। লুইস ডট ডায়াগ্রামের মাধ্যমে নিম্নলিখিত অণুগুলির গঠন দেখাও। হাইড্রোজেন, ফ্লোরিন, হাইড্রোজেন তুমি দেখতে পাচ্ছ টিভি স্ক্রিনে, স্যার এক এক করে বলছেন। আচ্ছা, আমি অলরেডি নাইট্রোজেনটা হয়তো এখানে করে দিয়েছি। দেখো, নাইট্রোজেন লুইস ডট ডায়াগ্রাম অলরেডি আমি করে দিয়েছি। হাইড্রোজেনটাও আমি তখন করে দিয়েছিলাম, তাও আমি দেখিয়ে দিচ্ছি আর একবার। H+H, কেমন? তাহলে কি হচ্ছে, এরা মিলে H তৈরি হচ্ছে। কেমন? ঠিক তেমনি নাইট্রোজেনটা দেখানো আছে। ফ্লোরিনটাও ঠিক একইভাবে আমি এই তোমার সম অ্যাটমিক মৌলগুলোর ক্ষেত্রে আমি কিছু বলছি না, আমি জাস্ট যাচ্ছি হেটারো অ্যাটমিক যৌগ। কি আছে? H2O আছে। কেমন? H2O আছে, জল আছে, আর মনে হয় CH4 আছে, মিথেন না? মিথেন আছে, কার্বন ডাই অক্সাইড আছে, CO2। এইগুলো একটু দেখিয়ে দিই, তোমরা এইগুলো বাড়িতে প্র্যাকটিস করে নেবে, এগুলো খুব সোজা। আমি একটু এই হেটারো অ্যাটমিক মলিকুলগুলো একটু দেখাই। H2O, CH4, CO2। কেমন? দেখো, প্রথমে আমি ওয়াটারটা দেখাচ্ছি। অক্সিজেনের বাইরের কক্ষে আছে কটা? 2, 4, 2, এখানে হচ্ছে 6, 2 আর 6। কেমন? বাইরের কক্ষে আছে 6টা ইলেকট্রন। ওকে, আর হাইড্রোজেনের আছে কটা?
একটা করে, যে দুখানা হাইড্রোজেন আছে যেহেতু, তাহলে আমি এখানে অক্সিজেনটাকে যেহেতু 6টা ইলেকট্রন আছে, আমি সেই 6খানা ইলেকট্রন দেখাচ্ছি, 2 4 এখানে 6টা। ওকে, আর হাইড্রোজেন 2টো ইলেকট্রন এইভাবে আমি দেখাতে পারি। তাহলে যেহেতু একটা একটা করে ইলেকট্রন শেয়ার করছে এরা, তাই আমি এটাকে এইভাবে দেখাতে পারি। তাহলে কি হচ্ছে, ও এখানে 2টো করে ইলেকট্রন, এখানে এইচ, এখানটায় এইচ। কেমন দেখো লুইস ডট স্ট্রাকচার এখানে দেখা গেল। ঠিক তেমনি CH4 হচ্ছে মিথেন। মিথেনের কার্বন কি আছে, 2 আর 4। কেমন, বাইরে 2 আর 4, তার মানে আরও 4টে ইলেকট্রন দরকার, সেই 4টে ইলেকট্রন সাপ্লাই করছে কি, হাইড্রোজেন সাপ্লাই করছে। কেমন, তাহলে 4টে ইলেকট্রন যদি হাইড্রোজেন সাপ্লাই করে, তাহলে দেখো সি, আমি 4টে ইলেকট্রন এখানে লিখছি, এটা এটা, আর হাইড্রোজেন এখানে চারপাশে দিয়ে দাও, 4টে হাইড্রোজেন এই। কেমন, তার মানে এখান থেকে দেখো এটা জুড়ছে, এখান থেকে এটা জুড়ছে, আর তোমার এখান থেকে এটা নিয়ে নিচ্ছে, আর এখান থেকে একটা পার্ট নিয়ে নিচ্ছে। টোটাল মিলে দেখো সি, এইচ 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 এইচ, প্রত্যেকটা বন্ধনে 2টো করে ইলেকট্রন আছে, প্রত্যেকটা বন্ধনে 2টো করে আছে। তাহলে 2টো করে থাকলে 2 4 6 8, দেখো এর এনভায়রনমেন্টে 8টা ইলেকট্রন ফিল আপ হয়ে গেছে, 2 4 6 8। কেমন, তাহলে 8টা করে ইলেকট্রন, আর হাইড্রোজেন কত, 2টো করে, এক একটা বন্ধনে 2টো, এরও 2টো, এরও 2টো, এরও 2টো। ঠিক তেমনি কার্বন ডাই অক্সাইডটা আসো, CO2। ওকে, CO2 দেখো কার্বনের একটু আগে বললাম 2 আর 4, 2 4 বসিয়ে দাও এখানে সি। কেমন, এখানটায় দেখো 4টে ইলেকট্রন বসাও, এই, আর অক্সিজেনের 6টা করে বসাও বাইরে, এটা এখানে অক্সিজেনের 6টা বসাও, এই। ঠিক আছে, তাহলে এই দুটোর সাথে এই দুটো বন্ধন করছে, আর এখানের এইটার সাথে এটা করছে, এটার সাথে এটা করছে। তার মানে আলটিমেট তৈরি করছে কি, অক্সিজেন ডাবল বন্ড সি, এখানে ডাবল বন্ড ও, এখানে 2টো করে লোন পেয়ার, এখানে 2টো করে লোন পেয়ার, এরকম স্ট্রাকচার থেকে থাকে। ঠিক আছে, আমরা চলে আসছি পরের প্রশ্নে। আমরা অনুষ্ঠানেরও প্রায় শেষের দিকেই চলে এসেছি। 10 নম্বর প্রশ্ন, যেটা আমরা টিভি স্ক্রিনে একটু দেখে নিই তোমাদের জন্য। CaO, NaF, LiH এই যৌগগুলো কিভাবে গঠিত হয় সেগুলো দেখাতে হবে। CaO আমি একটা দেখিয়ে দিই, LiHটাও দেখাই, আর NaFটা একই রকম, আর CA এর মতন তোমরা করে নেবে। হ্যাঁ, LiH দেখো, CaO ক্যালসিয়ামের একটু আগেও আমি 2 8 মানে 20খানা ইলেকট্রন আছে, 2 8 8 2, বাইরের কক্ষে 2টো ইলেকট্রন। কেমন, অক্সিজেন আছে কটা, 2 আর 6। ঠিক আছে, এই যে 2টো ইলেকট্রনে ছেড়ে কি তৈরি করছে, ক্যালসিয়াম 2+, এ ছেড়ে দিচ্ছে, আর এ দুখানা ইলেকট্রন অ্যাবজর্ব করে নিচ্ছে 2-। ওকে, 2- নেওয়াতে 2টো ইলেকট্রন এ যদি নেয়, আর এখানে 2টো ইলেকট্রন যদি ছেড়ে দেয়, 2 ইলেকট্রন, তাহলে এ হচ্ছে 2 আর 8 আউটার মোস্ট কনফিগারেশান, এরও আউটার মোস্ট কনফিগারেশান হচ্ছে 2 8 8। কেমন, নিকটতম নিষ্ক্রিয় মৌলের কনফিগারেশান পেয়ে যাচ্ছে। তাহলে ক্যালসিয়াম 2+ ও 2- তৈরি করছে কি, CaO। ওকে, ঠিক তেমনি LiH, লিথিয়াম হাইড্রাইড। LiH লিথিয়ামের আছে কটা, 1 আর 2, বাইরের কক্ষে 2টো ইলেকট্রন। কেমন, 1 2 না, 2টো নয়, এখানে 2 আর 1, একটা ইলেকট্রন, 2 1। কেমন, আর হাইড্রোজেনের আছে কটা, একটা ইলেকট্রন। তাহলে হাইড্রোজেন একটা ইলেকট্রনে অ্যাবজর্ব করছে, করে হিলিয়ামের কনফিগারেশান পাচ্ছে, এ কী করছে, আর একটা ইলেকট্রন নিচ্ছে, নিয়ে
নিকটতম হিলিয়াম গ্যাসের কনফিগারেশন পেয়ে যাচ্ছে। আর এ কী করছে, একটা ইলেকট্রনে ছেড়ে দিচ্ছে, ছেড়ে দিয়েও এও নিকটতম হিলিয়াম গ্যাসের কনফিগারেশন পেয়ে যাচ্ছে। তাহলে এই হিলিয়াম গ্যাসের কনফিগারেশন পাওয়ার জন্য লিথিয়াম হয়ে গেল কি প্লাস, আর হাইড্রাইড হয়ে গেল মাইনাস, মানে হাইড্রোজেন হয়ে গেল হাইড্রাইড মাইনাস চার্জ, তৈরি করছে একসাথে LiH। ওকে, আচ্ছা পরের কোশ্চেন। বেশ, আমি পরেরটাই চলে যাই। পরের প্রশ্ন হচ্ছে, টিভি স্ক্রিনে দেখা যাচ্ছে এক্স, ওয়াই ও জেড মৌলগুলোর পারমাণবিক সংখ্যা যথাক্রমে 9, 10, 11। তিনটি মৌলের ইলেকট্রন বিন্যাস থেকে বলো কোন মৌলটি কেবলমাত্র তড়িৎযোজী এবং কোন মৌলটি তড়িৎযোজী এবং সমযোজী উভয় প্রকার বন্ধন গঠন করবে। এক্স, ওয়াই, জেড মৌল তিনটির সমন্বয় গঠিত যৌগগুলো লুইস ডট ডায়াগ্রাম অঙ্কন করো। দেখো এক্স, ওয়াই আর জেড, তাই না? এক্স 9টা বাইরের কক্ষে, ওয়াই হচ্ছে 10টা, আর জেড হচ্ছে 11টা। তাহলে এক্স 9, ওয়াই 10, জেড 11। আমি ওয়াইটার ইলেকট্রনিক কনফিগারেশনটা দেখি আগে। ওয়াই হচ্ছে কত, 2, 8, 2, কেমন? 8 আর 2 10, আর 2 12, 8 আর 2 10, তার মানে 12 হবে না, 10 হবে এখানে, 2 আর 8। ওকে, আচ্ছা এখানে দেখো 9 কি হচ্ছে, এক্সের ইলেকট্রনিক কনফিগারেশান 2, 7, আর জেড ইলেকট্রনিক কনফিগারেশান কত হচ্ছে 2, 8, 1, কেমন? 2, 8, 1। দেখো ওয়াইটা এখানে দেখো বাইরের কক্ষে 8টা, মানে নিষ্ক্রিয় মৌল, কুলম্বীয় ও মানে সম্ভ্রান্ত মৌল বলা হয়। তাহলে এখানে এটা ওয়াই কারোর সাথে কোনো রিয়াকশান বা বিক্রিয়া করবে না, কোনো বন্ধন তৈরি করছে না। আর এক্সের ক্ষেত্রে কি হচ্ছে, এক্স হচ্ছে 2, 7, এ একটা ইলেকট্রন নিচ্ছে, একটা ইলেকট্রন নিয়ে নিকটতম নিষ্ক্রিয় মৌল পেয়ে যাচ্ছে। আর জেড কি করছে, একটা ইলেকট্রন ত্যাগ করছে, করে নিকটতম নিষ্ক্রিয় মৌল পাচ্ছে। মানে জেড হচ্ছে অ্যাকচুয়ালি ধাতব আর এক্স হচ্ছে অধাতব। যদি জেড আর এক্স মিলে যদি আমি যৌগ তৈরি করি, তাহলে তৈরি হবে জেড এক্স, এটা একটা আয়নীয় যৌগ। আর সমযোজী যৌগ দেখো এক্স মিলে সমযোজী যৌগ মানে X2 তৈরি হচ্ছে, কেমন? X2 সমযোজী যৌগ মিলে X2 তৈরি হচ্ছে, যেখানে একটা করে ইলেকট্রন দিচ্ছে ও আর একটা এক্স একটা করে ইলেকট্রন দিচ্ছে, দিয়ে সমযোজী যৌগ তৈরি হচ্ছে। আর জেডের ক্ষেত্রে জেড আর এক্স মিলে একটা আয়নীয় যৌগ তৈরি হচ্ছে। আর ওই কনফিগারেশন বা লুইস ডট স্ট্রাকচার ওই একইভাবে তোমরা করে নেবে। পরের প্রশ্ন এবং শেষ প্রশ্ন এটাই, অনুষ্ঠানের হাতেরও আর সময় আমাদের একদম নেই। HCl সমযোজী যৌগ হলেও এর জলীয় দ্রবণ তড়িৎ পরিবহন করে কেন? এই হচ্ছে প্রশ্ন। দেখো টিভি স্ক্রিনে তো কোশ্চেন দেখতে পাচ্ছ। সমযোজী যৌগ, কেমন? HCl সমযোজী যৌগ, কিন্তু জলীয় দ্রবণ তড়িৎ পরিবহন করে। তো জলীয় দ্রবণ মানে এখানে জল দাও, জল অ্যাড করো, জল অ্যাড করলে কি তৈরি হচ্ছে, এখানে তৈরি হচ্ছে H3O প্লাস প্লাস Cl মাইনাস, H3O প্লাস প্লাস Cl মাইনাস, কেমন? তাহলে এটা একটা আয়নীয় যৌগ, আয়নীয় মানে চার্জ সেপারেশন হচ্ছে প্লাস মাইনাসে, যেহেতু প্লাস মাইনাসে একটা চার্জ সেপারেশন হচ্ছে, তাই এদের মধ্যে তড়িৎ পরিবহন করার প্রবণতা থেকে থাকে। সেই ক্ষেত্রে এই Cl সমযোজী বন্ধনের মাধ্যমে আবদ্ধ রয়েছে বলে এরা কোনো ওই চার্জ সেপারেশন করতে পারছে না, ফলে নর্মাল অবস্থায় এই Cl কোনো তড়িৎ পরিবহন করে না, কিন্তু জলীয় দ্রবণে এরা সবসময় তড়িৎ পরিবহন করবে। বাহ, খুব সুন্দর। আমরা অনুষ্ঠানের একদম শেষ, প্রায় 12টি প্রশ্নের উত্তর আমরা আমাদের বরুণ স্যার বোর্ড ওয়ার্ক করে উনি দেখালেন। আমার মনে হয় তোমরা বুঝতে পেরেছো, কোয়েশ্চেনগুলো লিখে নিয়েছো, আর যারা ফোন করেছো তারা তো তাদের প্রশ্নের উত্তর পেয়েই গেছো। এবার সব থেকে বড় কথা, চ্যাপ্টারটা খুলে আজকে আরও আরেকবার ভালো করে এই যে কোয়েশ্চেনগুলো স্যার বললেন সেই কোয়েশ্চেনগুলোর উত্তর এবং যে সমস্ত অপশান এবং স্কোপগুলো তোমাদের জন্য স্যার রেখে গেলেন, কিছু কিছু ক্ষেত্রে নিজেদেরকে উনি করে নিতে বললেন, সেই জায়গাগুলো নিজেরা করে নিলে আমার মনে হয় আরও ভালো হবে। মানে একবার আমাদের ছোটোবেলায় স্যারেরা স্কুলে বলতেন যে যেটা ক্লাসে পড়ানো হবে বাড়িতে গিয়ে সেদিনই সেই চ্যাপ্টারটা ভালো করে দেখতে হয়, নাহলে কিন্তু
মাথা থেকে বেরিয়ে যায়, বুঝতে সুবিধা হয় এতে। আজকে আর হাতে সময় নেই, আমাদেরকে সময় দেওয়ার জন্য বরুণবাবুকে অনেক অনেক ধন্যবাদ। এবং আমরা চাইবো এবং জানবো যে আগামী দিনেও বরুণবাবু একই রকমভাবে সিটিভেন অনলাইন অনুষ্ঠানে তোমাদের জন্য ভৌত বিজ্ঞানের আরও অনেক কিছু নতুন চ্যাপ্টার, নতুন বিষয় সামনে নিয়ে আসবেন। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। বাড়িতে থাকছো ঠিকই, কিন্তু বাড়িতে বসে সুস্থভাবে পড়াশুনো করো। নমস্কার স্যারকে, নমস্কার। নমস্কার সবাইকে।